নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু একটা নিয়ে আলোচনা করব। সেই বিষয়বস্তুটা কি? সেই বিষয়বস্তু হচ্ছে বাংলায় পাল রাজত্ব, অর্থাৎ বেঙ্গলে পাল কিংদের কিংশিপ। এই নিয়ে আজকে আমি ডিসকাস করব, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের টপিক। এই পাল রাজত্ব আলোচনা করার সময় আমি তোমাদের একটা ছক বা একটা সিরিয়াল দেখাচ্ছি, যার মাধ্যমে পাল রাজাদের কথা তোমরা পরপর তোমাদের বলবো বা আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে পাল রাজারা, এই পাল রাজাদের আদি নিবাসী কোথাকার ছিলেন? এরা ছিলেন বরেন্দ্র অঞ্চলের। বরেন্দ্র অঞ্চলে কিন্তু এই পাল রাজাদের আদি নিবাসী ছিলেন, অর্থাৎ অ্যাবরিজিনাল ইনহেবিটেন্স ছিলেন। কোথা থেকে? পাল কিংরা তার বরেন্দ্র অঞ্চলে। এই বরেন্দ্র অঞ্চলটি ছিল ওদের আদি নিবাস। এবং এই পাল রাজারা মানে তাদের রাজত্বকালটা কতটা ছিল বা তাদের কিংশিপের পিরিয়ডটা কতটা ছিল? এটা ছিল খ্রিস্টীয় 8ম শতক থেকে একাদশ শতক পর্যন্ত, অর্থাৎ 8th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরি পর্যন্ত ছিল পালদের কিংশিপের পিরিয়ড বা টাইম। এবং মজার কথা কি জানো তো, এই যে পাল রাজারা এই সময় ক্ষমতা বিস্তার করেছিল, সেটা কিন্তু একেবারেই যে উপরের দিকে গেছে তা না। কখনো উপরের দিকে গেছে, আবার কখনো নিচের দিকে, মানে ক্ষমতা বেড়েওছে আবার ক্ষমতা কমেওছে। যেমন ধরো 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ পর্যন্ত এই সময়টা কিন্তু পালরা ক্ষমতা বিস্তার করেছে। অর্থাৎ 8th সেঞ্চুরির মিডল থেকে 9th সেঞ্চুরির মিডল অবধি এই সময়টা পাল কিংরা কি করেছে? তাদের এম্পায়ারের বা পাওয়ারের এক্সপ্যানশন করেছে। আবার এই 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ দিক পর্যন্ত কিন্তু ক্ষমতা পালদের কমে গেছে। অর্থাৎ 9th সেঞ্চুরির শেষের মিডল থেকে 10th সেঞ্চুরির এন্ডিং অবধি কিন্তু আবার পাল কিংদের কিন্তু পাওয়ারের ডাউন হয়েছে বা ক্ষমতা কমে গেছে। আবার তারা কিন্তু 10ম শতকের শেষ দিক থেকে আবার ক্ষমতা ধীরে ধীরে তারা বাড়াতে থাকে। এইভাবে তাদের ক্ষমতা বাড়ে আবার কমে। এইবার আমি তোমাদের পাল সাম্রাজ্যে বা পাল বংশের প্রথম রাজা, যার মাধ্যমে পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল বাংলায়, তার সম্পর্কে আলোচনা করব। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, অর্থাৎ পাল ডাইনাস্টির ফাউন্ডার ছিলেন গোপাল। তার রাজত্বকাল কতটা ছিল বা তার কিংশিপ পিরিয়ডটা কতটা ছিল? সেটা ছিল 750 আনুমানিক, মানে সবই এটাকে অনুমান করা হচ্ছে, আনুমানিক 750 খ্রিস্টাব্দ থেকে 774 খ্রিস্টাব্দ, অর্থাৎ অ্যাপ্রক্স 750 থেকে 774 এটা ছিল গোপালের রাজত্বকাল বা কিংশিপ পিরিয়ড। গোপালের সময় কিন্তু পালদের ক্ষমতা বেড়েছে। সেই সময় তিনি কি করেছিলেন? তিনি বাংলার অধিকাংশ এলাকা পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ যখন গোপাল পালদের কিং ছিলেন, সেই সময় তিনি বেঙ্গলের ম্যাক্সিমাম এরিয়া ক্যাপচার করেন। তাই তার সময় কিন্তু ক্ষমতার বিস্তার ঘটেছিল বা পাওয়ারের এক্সপ্যানশন হয়েছিল। এবার গোপালের পরে পরবর্তী রাজা হন ধর্মপাল। গোপালের পরে রাজা হন ধর্মপাল। তার কি রাজত্বকালের সময় কত ছিল? তার রাজত্বকালের সময় ছিল 774 থেকে আনুমানিক 774 থেকে 806 খ্রিস্টাব্দ, অর্থাৎ অ্যাপ্রক্স 774 থেকে 806 এই সময়টাই ছিল ধর্মপাল। পাল কিং যখন ধর্মপাল হন, তার কিংশিপের পিরিয়ড। তার সময় উল্লেখযোগ্য ঘটনা কি? তার সময় কিন্তু পালদের ক্ষমতা যথেষ্ট বা পালরা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। তার প্রমাণটা কি? এই সময় উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে 3টি শক্তিশালী বংশের মধ্যে সংগ্রাম হয়। মানে কনৌজ কে দখল করবে, যে কনৌজ দখল করবে সে কিন্তু উত্তর ভারতটা পুরোটাই দখল করতে পারবে, এইরকম একটা ব্যাপার ছিল। তাই তাকে নিয়ে ত্রিশক্তি সংগ্রাম হয়। সেই 3টি শক্তির মধ্যে একটি শক্তি ছিল কিন্তু এই পাল বংশের ধর্মপাল। পাল রাজা ধর্মপাল এই ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আর কোন কোন শক্তি ছিল? আর ছিল
দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ, রাজবংশ, বাংলার পাল বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ এবং পশ্চিম ভারতের প্রতিহার বংশ। এই তিনটি রাজবংশের মধ্যে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এবং যে সংগ্রামে কিন্তু পাল রাজা ধর্মপাল অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ যখন বেঙ্গলে পাল কিং ধর্মপাল ছিলেন তখন তিনি সেই সময় নর্থ ইন্ডিয়ায় কনৌজকে ক্যাপচার করার জন্য একটা ট্রিপারটাইট স্ট্রাগল হয়। সেই ট্রিপারটাইট স্ট্রাগলে কারা কারা পার্টিসিপেট করেছিল তিনটি পাওয়ারফুল ডায়নেস্টি, তিনখানা বা 3 পাওয়ারফুল ডায়নেস্টি পার্টিসিপেট করেছিল এই ট্রিপারটাইট স্ট্রাগলে। কোন কোন সেগুলো? প্রথম হচ্ছে বেঙ্গলের পাল ডায়নেস্টি, 2 হচ্ছে সাউথের রাষ্ট্রকূট ডায়নেস্টি এবং ওয়েস্ট ইন্ডিয়ার প্রতিহার ডায়নেস্টি। তার মানে বুঝতে পারছো তো সেই সময় কিন্তু পালদের ক্ষমতা যথেষ্ট ছিল, তা না হলে কিন্তু এত বড় একটি সংগ্রামে ধর্মপাল অংশগ্রহণ করতে পারত না। তাই তিনিও কিন্তু একটি পালদের উল্লেখযোগ্য রাজা ছিলেন। এরপর বলবো দেবপালের কথা, ধর্মপালের ছেলে দেবপালের কথা। দেবপাল ছিল ধর্মপালের সান। এই দেবপালের রাজত্ব কতটা ছিল? দেবপালের রাজত্ব ছিল আনুমানিক 806 থেকে 845 খ্রিস্টাব্দ, অর্থাৎ 806 থেকে 845 এইটা ছিল কিন্তু দেবপাল, পাল কিং দেবপালের পিরিয়ড, কিংশিপের পিরিয়ড। দেবপালের সময় কিন্তু পালদের ক্ষমতা সব থেকে বেশি বিস্তার হয় বা সাম্রাজ্যের বিস্তার হয়, মানে পাল এম্পায়ার এক্সপ্যান্ড করে। কার সময়? এই পাল কিং দেবপালের সময়। কোথা থেকে কোথা পর্যন্ত সীমানা বাড়ে পালদের? এটা বাড়ে উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত, মানে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত কিন্তু পালদের সাম্রাজ্য বাড়ে। আর কোথায় বাড়ে? উত্তর পশ্চিম ভারতের কম্বোজ দেশ, এখান থেকে পূর্বে প্রাগজ্যোতিষপুর পর্যন্ত কিন্তু পাল সাম্রাজ্য বাড়ে বা সীমানা বেড়ে যায়। এই প্রাগজ্যোতিষপুর মানে হচ্ছে বর্তমানে যে আসামের রাজধানী গুয়াহাটি, তার রাজধানী হচ্ছে ঐতিহাসিক নাম কোনটা? প্রাগজ্যোতিষপুর। এই পর্যন্ত কিন্তু পালদের সাম্রাজ্য বাড়ে। কার সময়? দেবপালের সময়। অর্থাৎ যখন পাল কিং দেবপাল ছিলেন তখন পাল এম্পায়ার কিন্তু অনেক এক্সপ্যান্ড করে। কোথা থেকে কোথায় এক্সপ্যান্ড করে নর্থ ইন্ডিয়ার হিমালয়া রেঞ্জ থেকে তার নেভারিং কান্ট্রি থেকে সাউথে বিন্ধ্যা রেঞ্জ পর্যন্ত কিন্তু বাড়ে। আর কতটা বাড়ে? নর্থ ওয়েস্টের কম্বোজ কান্ট্রি থেকে ইস্টে প্রাগজ্যোতিষপুর মানে হচ্ছে সিটি অফ ইস্টার্ন লাইট। প্রাগজ্যোতিষপুর মানে হচ্ছে সিটি অফ ইস্টার্ন লাইট। এই প্রাগজ্যোতিষপুর কোনটাকে বলে? অসমের ক্যাপিটাল গুয়াহাটি তার হিস্টোরিক্যাল নাম। এই প্রাগজ্যোতিষপুর পর্যন্ত কিন্তু পাল এম্পায়ারের এক্সপ্যান্ড হয় বা এই প্রাগজ্যোতিষপুর এরিয়া পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তার ঘটে। এটা কার সময় হয়? দেবপালের সময় হয়। তাহলে দেবপাল কিন্তু মানে পালদের একজন সব থেকে শক্তিশালী রাজা হিসেবে আমরা বলতে পারি। কিন্তু এই যে দেবপালের পরেই যখন পরবর্তী যে রাজারা হন, তার পরবর্তীকালে দেবপালের যখন সাম্রাজ্য শেষ হয়ে যায়, রাজত্ব শেষ হয়ে যায়, তারপরে কিন্তু সেরকম কিছুদিনের জন্য কোনো উল্লেখযোগ্য রাজা সেভাবে হয়নি। কেন? কারণ দেবপালের পরবর্তী উত্তরাধিকার বা যারা ইনহেরিটেন্স, তাদের মধ্যে সেই ক্ষমতা দখল নিয়ে একটা লড়াই হয়, কে পাওয়ারটা ভোগ করবে এই নিয়ে একটা ফাইট হয়। আর যার সুযোগ নিয়ে যে ত্রিশক্তি সংগ্রামে শক্তিশালী বংশ রাষ্ট্রকূট, মানে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ এবং এই পশ্চিম ভারতের প্রতিহার বংশ এবং ওড়িশার শাসকরা, এরা কি করলো? এই সময় যেহেতু পালদের ক্ষমতা একটু দুর্বল হয়ে যায়, সেই দুর্বলতার সুযোগে তারা বাংলা এবং বিহারের অধিকাংশ এলাকা দখল করে নেয়। মানে কেউ তো মানে জায়গা ছেড়ে রাখলে জায়গা সবসময় ভরাট হয়ে যায়। যখন দেবপালের পরবর্তীকালে পাল কিংরা যখন ছিল তখন পালদের পাওয়ার কিছুটা ডাউন হয়ে যায়। কেন? ওই দেবপালের পরবর্তী ইনহেরিটেন্সরা নিজেদের মধ্যে পাওয়ার কে ভোগ করবে সেই নিয়ে ফাইট করে এবং তার ফলে কি হয়? এই সাউথের রাষ্ট্রকূট ডাইনেস্টি এবং ওয়েস্ট ইন্ডিয়ার প্রতিহার ডাইনেস্টি এবং ওড়িশার রুলাররা তারা কি করে? বেঙ্গল এবং বিহারের ম্যাক্সিমাম এরিয়া ক্যাপচার করে নেয়।
আর তার ফলে কি হয় জানো তো, বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। কেন? কারণ অনেকটা জায়গা তো তারা দখল করে নেয়, তার মানে বেঙ্গলে কিন্তু পালদের এক্সিস্টেন্স কিন্তু হারিয়ে যায় এবং বাংলায় পালদের রাজত্ব একদম ছোট্ট একটা রাজ্য মগধের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। মানে পাল কিংদের কিংডম শুধুমাত্র মগধ কিংডম অবধি কিন্তু পাল সাম্রাজ্য বা পাল এম্পায়ারের লিমিটেশন হয়ে যায়। এটা খুবই খারাপ সময় ছিল পালদের সময়ে, এটা তাদের একটা ক্ষমতা মানে নষ্ট হয়ে যাওয়ার বা পতন ঘটার একটা সময় ছিল। আবার তারপরে পরবর্তীকালে কিন্তু প্রথম মহিপাল যখন আবার পরবর্তীকালে পালদের রাজা হন, তার রাজত্বকাল ছিল আনুমানিক 977 থেকে 1027 খ্রিস্টাব্দ, অর্থাৎ 977 থেকে 1027 এই পর্যন্ত ছিল কিন্তু এই প্রথম মহিপালের রাজত্বকাল। তিনি কিন্তু কিছুটা পালদের পূর্ব গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাই জন্য তিনিও একজন উল্লেখযোগ্য রাজা। অর্থাৎ পাল কিং ফার্স্ট মহিপাল যখন পালদের কিং হন, তিনি কিন্তু পালদের প্রিভিয়াস অনারটাকে ফিরিয়ে আনার, রেস্কিউ করার চেষ্টা করেন এবং কিছুটা সফলও হন। তারপর প্রথম মহিপালের পরে যখন আবার দ্বিতীয় মহিপাল যখন আবার পালদের রাজা হন, তখন কিন্তু আবার পালদের ক্ষমতা কমে যায়। কেন? কারণ এই সময় ক্ষমতা কম ছিল, কারণ দ্বিতীয় মহিপাল সেভাবে উল্লেখযোগ্য কিছু কীর্তি করে যেতে পারেননি। আর দ্বিতীয় মহিপালের সময় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাংলায় সেই সময় কৈবর্ত বিদ্রোহ হয়। বাংলায় তখন কৈবর্ত বিদ্রোহ হয় এবং তার ফলে এই বরেন্দ্র অঞ্চল, যেই বরেন্দ্র অঞ্চল পালদের আদি নিবাস ছিল, সেই বরেন্দ্র অঞ্চল পালদের হাত থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু বিশাল বড় একটা ক্ষতি, এটা দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। অর্থাৎ পাল কিং যখন সেকেন্ড মহিপাল ছিলেন, তখন বেঙ্গলে কৈবর্ত রিবেলিয়ন হয়। তার ফলে যে বরেন্দ্র অঞ্চল ছিল, তাদের অ্যাবরিজিনাল ইনহেবিটেন্টস ছিলেন যেখানকার, সেই বরেন্দ্র অঞ্চল পুরোপুরি পালদের কাছ থেকে বেরিয়ে যায়। পালরা রক্ষা করতে, প্রোটেক্ট করতে পারে না এবং সেই বিদ্রোহ দমন করতে গিয়ে কিন্তু দ্বিতীয় মহিপাল মারাও যান এবং এই কৈবর্ত রিবেলিয়নকে স্টপ করতে গিয়ে সেকেন্ড মহিপালের কিন্তু ডেথও হয়। তাই এই সময় কিন্তু পালদের ক্ষমতা অনেকটা কমে যায়। আবার দ্বিতীয় মহিপালের ছোট ভাই যখন রামপাল যখন আবার পালদের রাজা হন, তার রাজত্বকাল ছিল 1072 থেকে 1126, মানে 1072 থেকে 1126। এটা ছিল পিরিয়ড, কিংশিপ পিরিয়ড কার? রামপালের। তাই সে দ্বিতীয় মহিপালের ছোট ভাই ছিল। তিনি কি করলেন? তিনি চেষ্টা করলেন যে এই বরেন্দ্র অঞ্চলকে পুনরায় রক্ষা করতে, কৈবর্ত বিদ্রোহকে দমন করে এই বরেন্দ্র অঞ্চলকে পুনরায় রক্ষা করতে, এবং তিনি সফল হন। অর্থাৎ এই যখন পাল কিং রামপাল হন, তখন তিনি কিন্তু এই কৈবর্ত রিবেলিয়নকে স্টপ করতে সাকসেসফুল হন এবং বরেন্দ্র অঞ্চলকে রেস্কিউ করে নেন, বরেন্দ্র এরিয়া রেস্কিউ করে নেন। কে? পাল রাজা পাল কিং রামপাল। এবং তারপর তিনি কিন্তু পালদের সাম্রাজ্য আবার একটু বাড়ান বা এম্পায়ারকে এক্সপ্যান্ড করেন। কোথা থেকে কতটা? বরেন্দ্র অঞ্চল তো দখল করেন, তার সঙ্গে তিনি কামরূপ এবং ওড়িশারও কিছু অংশ দখল করেন, অর্থাৎ ওড়িশারও কিছু পোর্শন কিন্তু ক্যাপচার করে নেন এবং পাল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। কে করেন? রামপাল। তার মানে তিনিও কিন্তু অনেকটা ক্ষমতা বিস্তার করেছিলেন, রাজা রামপাল। কিন্তু এই রামপাল মারা যাওয়ার পরে, তার মৃত্যুর 50 বছর পরে কিন্তু তার পাল রাজত্ব পুরোপুরি বাংলা থেকে হারিয়ে যায়। কেন? রামপালের পরে কিন্তু কোনো উল্লেখযোগ্য রাজা আর পালদের রাজা হননি আর কি। মানে যখন এই রামপালের ডেথ হয়ে যায়, তার 50 ইয়ার্স এর মধ্যে কিন্তু বাংলা থেকে, বেঙ্গল থেকে পাল ডাইনেস্টি পুরোপুরি হারিয়ে যায়। কেন? রামপালের পরে কোনো ইম্পর্টেন্ট কিং কিন্তু আর পালদের কিং হয়নি। তাই এই হচ্ছে পাল রাজত্বকাল, যাদের উত্থান হলো গোপালের মাধ্যমে এবং বলা যায় রামপালের মাধ্যমে শেষও হলো। যে কোনো রাজবংশ বা যে কোনো সাম্রাজ্যের উত্থানও ঘটে, আবার তার কিন্তু পতনও হয়। আপ হলে ডাউন তো হবেই। তো এইভাবে পাল রাজত্ব, তাদের রাজাদের কথা সব আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা আমি বোঝাতে পেরেছি। এইভাবে ছকের মাধ্যমে তোমরা পড়বে, তোমাদের মোটামুটি এই বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। এইখানেই আমি বাংলায় পাল রাজত্বের আলোচনা শেষ করছি, বা বেঙ্গলে পাল কিংশিপের যে ডিসকাশন করলাম সেটা এখানে শেষ করছি।
এখানে আমার আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে মনে রাখবে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের এইভাবে পথ দেখানোর জন্য সবসময় পাশে থাকবো। এখানে আমার আলোচনা শেষ করছি এবং যারা যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে আমি কোন দিন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।